শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অডিও ভিজুয়াল উপস্থাপনায় আমি সকলকে স্বাগত জানাই। আমি এখানে যে বিষয়টা আজকে উপস্থাপন করতে যাচ্ছি তা হলো মাস এডুকেশন ইন কমিউনিটি ডেভেলপমেন্ট, অর্থাৎ জনসম্প্রদায় উন্নয়নে গণশিক্ষা। আসুন তাহলে দেখে নেওয়া যাক যে বিষয়টা আমরা গণশিক্ষা বলতে কি বুঝি। তো আজকের এই আলোচনায় যাওয়ার পূর্বে আমি যে বিষয়গুলো এখানে আম আলোচনা করব সেগুলো একটু আপনাদের সামনে তুলে ধরি। অর্থাৎ এই বিষয়টি বা এই যে আজকের যে উপস্থাপনাটি এটা যদি শিক্ষার্থীরা আ উম অংশগ্রহণ করে তাহলে তারা যেই বিষয়গুলো সম্পর্কে অবগত হবে তা হলো গণশিক্ষা সম্পর্কে জানবে, গণশিক্ষার সংজ্ঞা, প্রচলিত শিক্ষার যে সীমাবদ্ধতা সেটা এখানে তুলে ধরা হবে। তার সঙ্গে গণশিক্ষার গুরুত্ব কি রয়েছে, ভারতে গণশিক্ষার শিক্ষা ব্যবস্থা কেমন, প্রাপ্তবয়স্ক শিক্ষা কি, প্রাপ্তবয়স্ক শিক্ষার বৈশিষ্ট্য, আ গণশিক্ষার মূলনীতি এবং জনসম্প্রদায় উন্নয়নে গণশিক্ষার ভূমিকা এবং তার সঙ্গে আলোচনা করা হবে অর্থনৈতিক কর্মকাণ্ডে উন্নয়নের ক্ষেত্রে গণশিক্ষার ভূমিকা, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে গণশিক্ষার ভূমিকা, জনসম্প্রদায়ের সম্পর্ক উন্নয়ন অর্থাৎ রিলেশনশিপ বিল্ডিং এর ক্ষেত্রে গণশিক্ষার ভূমিকা, জনসম্প্রদায়ের অধিকার স্বীকৃতির ক্ষেত্রে গণশিক্ষার ভূমিকা, নৈতিক ও আধ্যাত্মিক বিকাশের ক্ষেত্রে গণশিক্ষার ভূমিকা এবং ভারত সরকার কর্তৃক গণশিক্ষার যে সমস্ত উদ্যোগগুলো নেওয়া হয়েছিল সেগুলো আলোচনা করা হবে। তার সাথে গণশিক্ষার ভবিষ্যৎ সম্ভাবনা কি কি রয়েছে এই বিষয়গুলো এখানে আলোচনা করা হবে এবং এই উপস্থাপনার শেষে কিছু প্রশ্ন রাখা হবে। যেই প্রশ্নগুলো শিক্ষার্থী বন্ধুরা যদি চর্চা করেন তাহলে এই আজকের এই বিষয় সম্পর্কে আরো বেশি অবগত এবং আরো বেশি জানতে পারবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে গণশিক্ষা বলতে আমরা সাধারণত কি বুঝি। গণশিক্ষা বলতে আমরা যদি বুঝি, গণ মানে হচ্ছে যেখানে গণ কথাটার মানে হলো মাস, অর্থাৎ যেখানে আ সমগ্র জনসাধারণ, অর্থাৎ সমগ্র জনসাধারণের শিক্ষা আমরা বলতে পারি। গণশিক্ষা মানে সমগ্র জনসাধারণ মানে একটা দেশের, একটা ভূখণ্ডের সমগ্র জনসাধারণ উইথআউট এনি ডিসক্রিমিনেশন, অর্থাৎ সেখানকার মানুষের ধর্ম, সেখানকার মানুষের জাতি ব্যবস্থা, সেখানকার মানুষের যে সংস্কৃতি, কোন রকম দিক থেকেই যেন কোনো মানুষকে অবহেলিত বা ডিসক্রিমিনেট করা না হয়। সকলের শিক্ষা, এখানে গণশিক্ষা মানে হচ্ছে সকলের শিক্ষা। তাহলে গণশিক্ষা জাতীয় উন্নয়নের মূল ভিত্তি আমরা বলি, তার কারণ দেশের বা আমাদের সমাজ ব্যবস্থার বা নির্দিষ্ট যে ভূখণ্ডের কথা আমি বললাম সেখানকার মানুষদেরকে যদি সবাইকে যদি শিক্ষিত করা না যায় তাহলে আমাদের জাতীয় উন্নয়ন কখনোই সম্ভব নয়। তাই আমরা মনে করি এই গণশিক্ষা বা মাস এডুকেশন হচ্ছে জাতীয় উন্নয়নের একটা মূল ভিত্তি। তো এবার প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষের মতো একটা বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ, যেখানে বিশাল জনসংখ্যা, এখানে বিভিন্ন বৈচিত্র্যতা, বিভিন্ন সাংস্কৃতিক পরিমণ্ডল, মানুষের বিভিন্ন ভাষার মধ্যে বিভিন্নতা এবং মানুষের বেঁচে থাকার যে বিভিন্ন রকমের যে প্রাকৃতিক যে বিচরণ ক্ষেত্র সেখানে বিচিত্রতা। তাহলে এই যে এত বিচিত্রতার মধ্যে মানুষের গণশিক্ষার দরকার কি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এই যে এত বৈচিত্র্যময় আমাদের দেশ, সেখানে মানুষকে যদি সঠিকভাবে শিক্ষিত করা না যায় তাহলে কিন্তু জাতীয় অসংহতি তৈরি হতে পারে, আঞ্চলিকতাবাদ মাথাচাড়া দিতে পারে, সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিতে পারে এবং এত বিশাল জনবহুল দেশ, সেখানে বেশিরভাগ মানুষকে যদি শিক্ষিত করা যায় তাহলে তারা কিন্তু আমাদের সম্পদ হয়ে উঠতে পারে এবং যেটা আমরা এখন মানব সম্পদ হিসেবে দেখছি। তৃতীয়ত হলো সকলের কাছে আনুষ্ঠানিক শিক্ষা পৌঁছানোটা সম্ভব নয়। আমাদের এই গণশিক্ষায় এমন কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে যার মধ্য দিয়ে সকলকে আমরা শিক্ষিত করে তুলতে পারি। অর্থাৎ এখানে গণশিক্ষা সমাজের সর্বস্তরের শিক্ষার আলো পৌঁছে দেওয়ার মাধ্যমে জনগণকে সঠিক একটা দিশা দেখানো কিন্তু এই গণশিক্ষার একটা মূল উদ্দেশ্য। এখন কথা হচ্ছে যে গণশিক্ষা কাকে বলে? হোয়াট ইজ মাস এডুকেশন? এটা আমাদের খুব জানা দরকার, কারণ আজকের এই যে টোটাল যে সমস্ত আলোচনাগুলো এখানে করা হবে তার মূল যে বিষয় সেটা হচ্ছে গণশিক্ষা অর্থাৎ মাস এডুকেশন। তাহলে একসাথে বহু মানুষের কাছে শিক্ষা পৌঁছে দেওয়ার প্রক্রিয়াই হচ্ছে গণশিক্ষা। একসাথে যখন দেশের
বৃহত্তর জনগণ বা জনসংখ্যাকে আমরা শিক্ষার আওতায় নিয়ে আসি, সেটাকে আমরা বলতে পারি গণশিক্ষা। অর্থাৎ সাধারণ জনগণের উন্নয়নের মূল হাতিয়ার হচ্ছে গণশিক্ষা। তাহলে সাধারণ জনগণ বলতে আমরা কাদেরকে বুঝি? সাধারণ জনগণ বলতে জেনারেল মাস এডুকেশন, অর্থাৎ আমাদের দেশের যারা বিশেষ করে পিছিয়ে পড়া মানুষ, যারা আহ, অর্থনৈতিকভাবে অতটা স্বাবলম্বী নয়, বা যাদের সয় সম্পত্তি নেই, তারা কিন্তু সাধারণ মানুষ। এবং সেই সাধারণ মানুষকে যদি আমরা শিক্ষিত করে তুলতে না পারি, তাহলে কিন্তু আমাদের জাতীয় আয় আমাদের যেরকম হওয়ার কথা সেটা কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত লেভেলে কিন্তু পৌঁছতে পারবো না। তাই সাধারণ জনগণের মূল যে উন্নয়নের যে হাতিয়ার, সেটা কিন্তু গণশিক্ষা। এখানে আমরা এই গণশিক্ষা নিয়ে কথা বলতে গিয়ে আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরবো, সেটা হচ্ছে কোঠারি কমিশন যারা বিখ্যাত উক্তি করেছিল, সেটা হলো যে ভারতের ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে তার শ্রেণীকক্ষগুলি থেকে। এখান থেকেই কিন্তু আমরা একটা ধারণা করতে পারি, আমরা একটা চিন্তা ভাবনা করতে পারি যে শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ। কারণ কোঠারি কমিশনের কথা অনুযায়ী আমাদের যে ভারতবর্ষ, যে বৈচিত্র্যতা, এত মানুষ, তাদেরকে যদি আমরা শিক্ষিত করতে চাই, তাহলে আমাদের এই এই শ্রেণীকক্ষ যদি ঠিকঠাক মতো আমরা পরিচালনা করতে পারি, তাহলে সেই শ্রেণীকক্ষ থেকেই কিন্তু আমাদের ভবিষ্যৎ তৈরি হবে, আমাদের দেশের জাতীয় আয় বৃদ্ধি হবে এবং ভারতবর্ষ একদিন জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে। অর্থাৎ শিক্ষাকে আরো বেশি গুরুত্ব দিতে হবে। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেটাকে আরো ঢেলে সাজাতে হবে। অর্থাৎ সকল মানুষের শিক্ষার কথা ভাবতে হবে। এটাই কিন্তু এখান থেকে আমরা কিন্তু একটা ধারণা করতে পারি। এখন কথা হচ্ছে যে গণশিক্ষা এবং প্রচলিত যে শিক্ষা, তার মধ্যে একটু পার্থক্য আমাদের আনা দরকার। তার কারণ আমরা প্রচলিত শিক্ষার মধ্যে যে সমস্ত ত্রুটিগুলো রয়েছে, যে সমস্ত লিমিটেশন গুলো রয়েছে, সেগুলো যদি না আনি, তাহলে গণশিক্ষার গুরুত্বকে আমরা ভালো করে তুলে ধরতে পারবো না। তাই আজকে প্রচলিত শিক্ষার সীমাবদ্ধতাও কিন্তু আমাদের একটু ভেবে দেখা দরকার। যেমন ধনী গরিবের মধ্যে বৈষম্য বৃদ্ধি, উচ্চবিত্ত এবং মধ্যবিত্তের বেশি সুবিধে, এবং প্রচলিত শিক্ষার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর যথাযথ উন্নয়ন সম্ভব নয়। অর্থাৎ এই যে ধনী গরিবের মধ্যে বৈষম্য বৃদ্ধি, আমরা যদি শিক্ষার ইতিহাস দেখি, আমরা যদি পৃথিবীর ইতিহাস দেখি, তাহলে দেখব একটা সময় ছিল যখন রাজা বা রাজাদের যারা সন্তান, তারাই কিন্তু শিক্ষার আঙ্গিনায় আসতো এবং তাদের জন্য শিক্ষার ব্যবস্থা ছিল। অর্থাৎ কোন দেশের সাধারণ জনগণের কথা শিক্ষার অধিকার কিন্তু ছিল না। তাহলে আমরা যদি পৃথিবীর ইতিহাস দেখি, তাহলে দেখব যেমন লাইব্রেরিতে প্রবেশ করে বইপত্র পড়ার অধিকার সাধারণ মানুষের ছিল না, তেমনি বিদ্যালয়ে আসার অধিকার সব মানুষের ছিল না। এরকম নানান রকমের বৈষম্য কিন্তু সারা পৃথিবীতে ছিল। তা আমরা দেখলাম যে সারা পৃথিবীতে একটা উল্লেখযোগ্য কাজ এখানে আমাদের বলা দরকার। সেটা হচ্ছে যে নেপোলিয়ান, আমরা জানি তিনি খুব বিখ্যাত একজন শাসক ছিলেন। তিনি লাইব্রেরিকে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। কারণ তিনি বলেছিলেন যে লাইব্রেরিতে যে সমস্ত বই আছে বা যে সমস্ত ওখান থেকে যে জ্ঞানের বিকাশ মানুষের হতে পারে, সেটা সকলের জন্য হওয়া দরকার। কারণ দেশের জনগণ যদি শিক্ষিত না হয়, দেশের জনগণের যদি জ্ঞান বৃদ্ধি না হয়, তাহলে আমাদের জাতীয় আয় বৃদ্ধি পাবে না, আমাদের দেশ শক্তিশালী হবে না। তাহলে তখন থেকে কিন্তু ফ্রান্সের মতো দেশে লাইব্রেরিকে উন্মুক্ত করা হয়েছিল সকল সাধারণ মানুষের জন্য। আমরা যদি ভারতবর্ষের ইতিহাস দেখি, তাহলে কি দেখব? ভারতবর্ষেও কিন্তু অনেক রকমের ডিসক্রিমিনেশন ছিল। সেখানে বিভিন্ন শাসকরা, তারা বিদেশি শাসকরা আমাদের দেশে এসেছেন, আমাদের দেশকে আক্রমণ করেছেন, আমাদের দেশকে লুট করেছেন, এবং তারা তাদের মতো করে শিক্ষা ব্যবস্থা কিন্তু এখানে প্রচলন করেছেন। সাধারণ ভারতবর্ষের মানুষদের শিক্ষার দরকার বা শিক্ষা হওয়া দরকার বা তাদেরকে শিক্ষিত করা দরকার, এরকম কিন্তু উপলব্ধি তাদের মধ্যে কিন্তু খুব বেশি ছিল না। আমরা যদি দেখি, তাহলে মুঘল আমল থেকে শুরু করে বা তারও আগে থেকে যদি দেখি, তাহলে দেখব শিক্ষা কিন্তু কিছু মানুষদের মধ্যে সীমাবদ্ধ ছিল। এবং আমরা যদি আমাদের যে শেষ শাসক, মানে যে বিদেশি শাসক যদি আমরা বলি, সেক্ষেত্রে ইংরেজরা কিন্তু ভারতবর্ষের সাধারণ জনগণের শিক্ষার জন্য খুব বেশি ইন্টারেস্টেড ছিলেন না। তারা শুধুমাত্র তাদের শাসন কার্য পরিচালনা করার জন্য, তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য তাদের কিছু শিক্ষিত লোকের দরকার ছিল, এবং তারা সেই কিছু শিক্ষিত লোককে শিক্ষা দেওয়ার জন্য তারা শিক্ষার যেমন ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন ব্যবস্থা তারা নিয়েছিলেন, অর্থাৎ চুইয়ে পড়ার নীতি। অর্থাৎ সমাজের কিছু লোক যদি শিক্ষিত হয়, তাহলে বাকিরা আস্তে আস্তে এমনিতেই শিক্ষিত হবে। এই সমস্ত বিভিন্ন রকমের বিষয় কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ তারা সারা ভারতবর্ষের সাধারণ জনগণের শিক্ষার ব্যাপারে কিন্তু খুব বেশি ইন্টারেস্টেড ছিলেন না। তারা ছিলেন তাদের ব্যবসা বাণিজ্য এবং শাসন কার্য পরিচালনা করার জন্য কিছু কেরানি তৈরি করা। এবং সেই কেরানি তৈরি করতে গিয়ে তারা একটু শিক্ষার ব্যবস্থা করেছিলেন। সেই শিক্ষা কিন্তু কখনোই মাস এডুকেশন হিসেবে
আমাদের কিন্তু ভারতবর্ষে ইমপ্লিমেন্টেড হয়নি। যার ফলে সেখানে ধনী গরিবের বৈষম্য অনেক বেশি ছিল। যারা ধনী তারা সেই সুবিধে পেত, তাদের আর্থিক সচ্ছলতা ছিল শিক্ষা নেওয়ার, এবং যারা গরিব তারা শিক্ষার আওতায় আসতে পারেনি। যার ফলে সেই সময়কার যে শিক্ষার হার অত্যন্ত দুর্ভাগ্যজনক ছিল, এবং উচ্চ এবং মধ্যবিত্তের মধ্যে যে সুবিধাগুলো রয়েছে সেগুলো সাধারণ জনগণের মধ্যে থাকে না, কারণ তারা আর্থিকভাবে পিছিয়ে, তারা বিভিন্ন সামাজিক বৈষম্যের শিকার, যার ফলে তারা সেই সুযোগ সুবিধাগুলো পায় না। এবং প্রচলিত শিক্ষার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর যথাযথ উন্নয়ন কিন্তু সম্ভব হয় না। যার ফলে আমরা কি দেখলাম, ভারতবর্ষ স্বাধীন হবার পরে সংবিধানে শিক্ষাকে কিন্তু ভীষণভাবে গুরুত্ব দেওয়া হলো, এবং সেই গুরুত্ব সহকারে কিন্তু ধীরে ধীরে ভারতবর্ষে শিক্ষার এই গণশিক্ষার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেগুলোই কিন্তু আজকে আলোচনার মধ্যে আমি আনবো। এখন কথা হচ্ছে যে এই গণশিক্ষার গুরুত্ব কি, গণশিক্ষা কেন গুরুত্বপূর্ণ, কেন আমাদের এই গণশিক্ষা নিয়ে এত ভাবনা চিন্তা করা দরকার। আমি আগেই বলেছি শুরুতে যে দেশের সমস্ত জনগণকে সামগ্রিকভাবে যদি শিক্ষিত করা না যায়, তাহলে সেই দেশের জাতীয় আয় বৃদ্ধি কিন্তু সম্ভব নয়। সেই দেশকে শক্তিশালী করা সম্ভব নয়। তাহলে সাক্ষরতা, এটা একটা, আমি মনে করি যে এটা মানুষের একটা বেসিক একেবারে অধিকার, সাধারণ অধিকার। একটা অন্ন বস্ত্রের সঙ্গে শিক্ষার অধিকার এবং স্বাস্থ্যের অধিকার হচ্ছে সাধারণ অধিকার। তাই একজন মানুষ তার শিক্ষার দায়িত্ব কিন্তু সরকারকে নিতে হবে এবং তাকে শিক্ষিত করে তুলতে হবে। যদি না করে তুলতে পারি, তাহলে কিন্তু সে আমাদের দেশের একজন সম্পদ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে না। তাহলে সাক্ষরতার হার বৃদ্ধি করা শুধু নয়, সকল মানুষকে সাক্ষর করা, এটা কিন্তু গণশিক্ষার গুরুত্বের মধ্যে অন্যতম একটা গুরুত্ব। এবং সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন, মানুষকে আমরা ভারতবর্ষে যদি দেখি, এখনো বিভিন্ন অঞ্চল রয়েছে যেখানে মানুষদের মধ্যে বিভিন্ন রকমের কুসংস্কার রয়েছে। মানুষদের মধ্যে হেলথ হাইজিন নিয়ে সেই সচেতনতা নেই। মানুষদের মধ্যে বিভিন্ন রকমের সামাজিক কুপ্রথা আছে। মানুষদের অর্থনৈতিক উন্নয়ন যেরকম হওয়া উচিত সেই ব্যবস্থা নেই। অনেক মানুষ মনে করেন তারা দরিদ্র হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, এবং তারা দরিদ্র হয়েই পৃথিবী থেকে একদিন মৃত্যুবরণ করবেন। তাদের অবস্থার উন্নতি কিছুতেই সম্ভব নয়, অর্থাৎ তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি কিছুতেই সম্ভব নয়। তাহলে এই ধরনের মিথ বা এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু সাধারণ মানুষদের মধ্যে এখনো আছে। তাই একমাত্র এদেরকে মানসিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকগতভাবে যদি উন্নত করতে হয়, তাহলে এদের শিক্ষার আওতায় আনতে হবে। একমাত্র শিক্ষা, একমাত্র জ্ঞান, যার মধ্য দিয়ে সে একজন মানুষ হিসেবে পৃথিবীতে তার যে জীবনযাত্রার গুণমান বাড়ানো দরকার, তার জীবনযাত্রার মানে কোয়ালিটি অফ লাইফ বাড়ানো দরকার, সেটা তারা রিয়ালাইজ করতে পারবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে গণশিক্ষার গুরুত্বের মধ্যে আনা হয়েছে, সেটা হলো সচেতনতা বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়ন। সচেতনতা বৃদ্ধি বলতে আমরা কি বুঝি? আমি যদি পরিবেশ উন্নয়নের কথা বলি, তাহলে আমরা দেখব যে আমাদের সারা পৃথিবীতে পরিবেশ কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে বিভিন্ন দূষণ বেড়েছে, যেটা মানুষের বেঁচে থাকার জন্য কিন্তু একটা দুঃসহ কারণ হয়ে উঠেছে। আমরা যে বায়ু গ্রহণ করি সেটা দূষিত, আমরা যে জল পান করি সেটা দূষিত। তাহলে মানুষকে বেঁচে থাকতে গেলে যে সাধারণ যে সমস্ত এলিমেন্ট গুলো রয়েছে, বেঁচে থাকার যে উপাদানগুলো রয়েছে, সেগুলো কিন্তু আজকে দূষিত। তাহলে এইভাবে যদি দূষণ বাড়তে থাকে, তাহলে একটা সময় পৃথিবী কিন্তু মানুষের বসবাসযোগ্য আর থাকবে না। এবং যারা ভবিষ্যতে নাগরিক পৃথিবীতে আসবে, তারা কিন্তু পৃথিবীতে আর বসবাস করতে পারবে না। তার কারণ মানুষের যদি প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সম্পদের ব্যবহার, মানুষ যদি বিভিন্ন দূষণ সম্পর্কে যদি সচেতন না করা যায়, তাহলে কিন্তু আগামী দিনে এই পৃথিবী মানুষের জন্য একটা দুঃসহ যন্ত্রণার জায়গা হয়ে উঠবে। তাই একমাত্র শিক্ষা বা গণশিক্ষা যেটাকে আমরা বলছি, তারাই কিন্তু পারে শিক্ষার মধ্য দিয়ে মানুষের একটা চেতনার উন্নতি করতে। এবং তার পাশাপাশি আমরা এখন একবিংশ শতাব্দীতে দেখছি যে মানুষের কিন্তু দক্ষতা ভীষণভাবে বাড়ানো দরকার। তার কারণ নতুন নতুন অনেক সেক্টর ডেভেলপমেন্ট হয়েছে, যেখানে অনেক স্কিল লেবার দরকার, হিউম্যান রিসোর্স দরকার। তাদেরকে যদি আমরা দক্ষতা উন্নয়ন যদি করতে চাই, তাহলে কিন্তু শিক্ষা ছাড়া কিছুতেই সম্ভব নয়। এবং সেখানে গণশিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষা, গণশিক্ষার সঙ্গে বিভিন্ন স্কিল বেসড যে এডুকেশনের কথা বলি আমরা, সেখানে আউটকাম বেসড এডুকেশন, স্কিল বেসড এডুকেশন বা এক্সপিরিয়েন্স বেসড যে লার্নিং, এটা কিন্তু হওয়া দরকার। তাহলে কিন্তু বিদেশের বাজারে ভারতবর্ষের এই এত জনবহুল দেশ, এখান থেকে কিন্তু প্রচুর মানুষ বিদেশের বাজারে কিন্তু কাজ পেতে পারে। তাদের পরিবারের আর্থিক উন্নতি হতে পারে, তার পাশাপাশি ভারতবর্ষেরও উন্নতি হতে পারে। এবং সর্বশেষ যে গুরুত্বটা আমি বলবো সেটা হচ্ছে দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়ন। আমরা যদি ভারতবর্ষের জনসংখ্যার বিন্যাস দেখি, তাহলে দেখব এখানে প্রায় ৮০ ভাগ মানুষই কিন্তু দরিদ্র সীমার নিচে বসবাস করে।
অর্থাৎ এখানে পভার্টির যে সংজ্ঞা রয়েছে, অর্থাৎ একটা মানুষের যে দৈনিক আয় যেরকম হওয়া উচিত সেটা কিন্তু মানুষের নেই। তাহলে একটা এই যে এত দরিদ্র জনগণ, তারা যদি শিক্ষিত করে না তোলা যায় তাহলে কিন্তু তাদের এম্পাওয়ারমেন্ট হবে না। তাহলে দরিদ্র জনগোষ্ঠীকে এম্পাওয়ার করতে গেলে, তাদের ক্ষমতায়ন করতে গেলে শিক্ষা হচ্ছে একমাত্র উপাদান। তাহলে আমাদের এই যে ৮০% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, তাদের আর্থিক উন্নতি যদি করা যায় তাহলে কিন্তু তাদের ক্রয় ক্ষমতা বাড়বে। তাদের ক্রয় ক্ষমতা যদি বাড়ে তাহলে কিন্তু আমাদের জিডিপির রেটও বাড়বে এবং তারা কিন্তু দেশের যে অর্থনীতি সেখানে কিন্তু কন্ট্রিবিউট করবে। তাহলে গণশিক্ষা কত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা কিন্তু এখানে আমি তুলে ধরার চেষ্টা করলাম। এখন কথা হচ্ছে যে গণশিক্ষার শুরু কিন্তু প্রাথমিক শিক্ষার মধ্য দিয়ে, এবং প্রাথমিক শিক্ষার সার্বজনীনকরণ এটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রাথমিক শিক্ষার সার্বজনীনকরণ হচ্ছে গণশিক্ষার একটা প্রাথমিক ধাপ। কারণ প্রাথমিক শিক্ষা থেকেই কিন্তু সাধারণ জনগণের যে শিক্ষার কথা বলছি, গণশিক্ষার, সেটা কিন্তু শুরু হয়। তাহলে এখানে মৌলিক শিক্ষা সবার জন্য বাধ্যতামূলক। অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থানের পাশাপাশি শিক্ষাও মানুষের কিন্তু একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। তাই এখানে এটা বাধ্যতামূলক করা। বিভিন্ন প্রয়াস কিন্তু স্বাধীনতার পরবর্তী সময় থেকে ভারতবর্ষে নেওয়া হয়েছে। তাহলে আমরা যদি সংবিধান দেখি, অর্থাৎ যেই সংবিধানে বিভিন্ন আইন কানুন রয়েছে, সেখানে ৪৫ নম্বর অনুচ্ছেদে কিন্তু সকলের জন্য শিক্ষা, যে গণশিক্ষার কথা বলছি, সেটা কিন্তু ওখানে উল্লেখ করা হয়েছে। এবং তার সঙ্গে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বাধীনতার পরবর্তী সময়ে প্রচুর কমিশন হয়েছে, প্রচুর পলিসি হয়েছে, যেগুলোর মধ্য দিয়ে কিন্তু সাধারণ জনগণের শিক্ষার জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কারণ যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, তারা সকলেই এটা রিয়ালাইজ করেছেন যে সাধারণ জনগণকে যদি শিক্ষিত করা না যায় তাহলে দেশের উন্নতি সম্ভব নয়। আজকে ভারতের গণশিক্ষা ব্যবস্থা কেমন সেটা আমরা, তার একটু বিবর্তন যদি আমরা দেখি, তাহলে আমাদের এই এই বিষয়টা আরো বেশি স্বচ্ছ একটা ধারণা আমরা তৈরি করতে পারি। যেমন ১৯১৮ সালে বাধ্যতামূলক শিক্ষার প্রস্তাব আনা হয়েছিল, সেটা আমরা আগেই বলেছি যে ইংরেজ আমল, সেই সময় সে সময় উদ্যোগ কিছুটা নেওয়া হয়েছিল, কিন্তু তারা ভারতবর্ষের শিক্ষার ব্যাপারে অতটা ইন্টারেস্টেড ছিলেন না। তার ফলে সেটা অনেকটা এগোয়নি। তার পরবর্তী সময়ে আমরা যদি দেখি, বিশেষ করে ৪৭ সালে স্বাধীন হওয়ার পরে ১৯৫০ সালে যখন সংবিধান কার্যকরী হলো, তারপরে ১৯৬৮ সালে যে শিক্ষা কমিশন হয়েছিল, এই শিক্ষা কমিশনে কিন্তু শিক্ষার যে পলিসি হয়েছিল সেখানে কিন্তু ৬ থেকে ১৪ বছর বয়সী শিশুদের বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করার লক্ষ্য এবং তার টার্গেট নেওয়া হয়েছিল। এবং তার পরবর্তীকালে এই এই লক্ষ্যে যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি, তার জন্য কিন্তু আমরা যদি দেখি, লেটেস্ট শিক্ষার অধিকার আইন, অর্থাৎ রাইট টু এডুকেশন 2009, সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করা হয়েছে। তার কারণ ভারতবর্ষ সারা পৃথিবীর ইউনেস্কো যে এডুকেশনের যে এজেন্ডা, সেখানে এডুকেশন ফর অল যে স্লোগান দেয়া হয়েছে, সেখানে ভারতবর্ষও কিন্তু সামিল হয়েছে। তার কারণ শিক্ষার গুরুত্বকে উপলব্ধি করে ভারত সরকারও কিন্তু সেই স্লোগানকে কার্যকরী করার জন্য এই আইন তৈরি করেছে, যেটাকে আমরা বলছি শিক্ষার অধিকার আইন। এবং শিক্ষার অধিকার আইন এতটা গুরুত্বপূর্ণ আইন, যেখানে প্রত্যেক শিশুকে ৬ থেকে ১৪ বছর বয়সের মধ্যে বিদ্যালয়ের মধ্যে পাঠাতে হবে এবং সেখানে তাদের প্রাথমিকভাবে তাদের যে চাহিদাগুলো রয়েছে সেগুলোকে পূরণ করার ব্যবস্থা করা হয়েছে। সেখানে মিড ডে মিলের ব্যবস্থা করা হয়েছে, সেখানে তাদের বই পুস্তক দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, তাদের যে স্কুল ইউনিফর্ম দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যাতে করে অন্তত একজন শিশু ৬ থেকে ১৪ বছর বয়স অবধি প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারে। তাহলে এই যে বিভিন্ন উদ্যোগগুলো নেওয়া হয়েছে, তার মূল কারণ হচ্ছে যে শিক্ষার গুরুত্বকে উপলব্ধি করে। শিক্ষা গুরুত্বপূর্ণ বলেই কিন্তু সংবিধান এবং তার পরবর্তী কমিশন এবং পলিসিগুলোতে এই বিষয়টিকে গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে। এখন আমরা দেখব যে এই গণশিক্ষার প্রাপ্তবয়স্ক শিক্ষা, অ্যাডাল্ট এডুকেশন কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ আমাদের দেশের প্রচুর মানুষ রয়েছেন যারা তাদের আর্থিক দুরবস্থার কারণে, তারা ফাইন্যান্সিয়ালি ব্যাকওয়ার্ড হওয়ার কারণে বা সামাজিকভাবে ডিসক্রিমিনেটেড হওয়ার কারণে তারা কিন্তু যেই সময় তাদের যে শিক্ষা গ্রহণ করা উচিত ছিল বা শিক্ষার সুযোগ দেওয়া উচিত ছিল সেটা কিন্তু তারা পায়নি। যার ফলে তারা শিক্ষা থেকে কিন্তু বঞ্চিত হয়েছে এবং তারা কিন্তু সমাজের যে শিক্ষার যে মূল স্রোত সেখান থেকে তারা বঞ্চিত হয়েছে। তাই পরবর্তী বিভিন্ন বিশেষ করে 1986 এর যে শিক্ষা কমিশন, সেখানে যদি আমরা দেখি তাহলে দেখব যে সেখানে প্রাপ্তবয়স্কদের জন্য গণশিক্ষার কিন্তু ব্যাপক ব্যবস্থা করা হয়েছিল। বিশেষ করে সেখানে নাইট স্কুল এবং ইভিনিং স্কুল এবং বিভিন্ন ফর্মে কিন্তু এই অ্যাডাল্ট এডুকেশনের ব্যবস্থা করা হয়েছে।
প্রাপ্তবয়স্কদের মৌলিক শিক্ষা প্রদান, অর্থাৎ তারা যাতে অন্তত স্বাক্ষর হতে পারে। তার কারণ যারা পিছিয়ে পড়া মানুষ তারা বিভিন্ন রকমভাবে ডিসক্রিমিনেটেড হয়। বিশেষ করে তাদের যদি শিক্ষা না থাকে তাহলে কিন্তু সে প্রতিদিনই কিন্তু ডিসক্রিমিনেটেড হয়। কারণ তাদের যদি স্বাক্ষর না হয়, তারা যদি মিনিমাম হিসেব-নিকেশ না করতে পারে, নিজে সই সিগনেচার করতে না পারে, তাহলে কিন্তু অনেক লোভী মানুষ তারা কিন্তু তাদেরকে ঠকায়। অর্থাৎ প্রতিদিন তার যে মজুরিটা পাওয়া উচিত সেখান থেকেও তাকে বঞ্চিত করা হয়। তাই এই অ্যাডাল্ট এডুকেশনের মধ্য দিয়ে যারা বয়স্ক মানুষ, যারা বিভিন্ন কৃষি কাজের সঙ্গে যুক্ত, যারা শিক্ষায় বঞ্চিত হয়েছে, তাদের শিক্ষার ব্যাপক ব্যবস্থার আয়োজন করা হয়েছিল। অর্থাৎ এখানে আর্থিক, সামাজিক এবং নৈতিক উন্নতির লক্ষ্যে এবং প্রচলিত শিক্ষার বাইরে গিয়ে সাপোর্ট সিস্টেমের মধ্য দিয়ে তাদের শিক্ষার কিন্তু ব্যবস্থা এখানে করা হয়েছে। তাহলে অ্যাডাল্ট এডুকেশন ভারতের যে শিক্ষা যে পলিসি 1986 এর যে শিক্ষা পলিসি, সেখানে কিন্তু গুরুত্ব সহকারে এটাকে কিন্তু তুলে ধরা হয়েছিল। তার কারণ দেশের সাধারণ জনগণের মধ্যে যারা শিক্ষা থেকে বঞ্চিত হয়ে বাইরে চলে গেল, অর্থাৎ যারা প্রাপ্তবয়স্ক, তাদেরও কিন্তু গণশিক্ষার মধ্যে আনার প্রয়াস কিন্তু নেওয়া হয়েছিল। এখন কথা হচ্ছে যে এই যে গণশিক্ষা, এই গণশিক্ষা আর আমরা যদি গতানুগতিক শিক্ষা দেখি তাহলে এর মধ্যে কি কোনো ডিফারেন্স রয়েছে? Is there any differences between this adult education and the conventional education? তাহলে সেটাও আমরা একটু দেখে নেব এবং এই আলোচনা থেকে আমরা গণশিক্ষা সম্পর্কে আরো সুদৃঢ় এবং একটা সুস্পষ্ট ধারণা কিন্তু তৈরি করতে পারব। এটা হলো শিক্ষার্থীদের জন্য নমনীয় একটা সময়সূচি। তার কারণ আমরা সকলেই জানি যারা আজকে কৃষি কাজের সঙ্গে যুক্ত, যারা বিভিন্ন ফার্মের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু একটা নির্দিষ্ট সময়ে সেখানে কিন্তু কাজ করতে হয়। কারণ তারা তারা প্রতিদিন একটা কাজের মধ্যে যদি না যায় তাহলে কিন্তু তাদের বেঁচে থাকাটাই, সারভাইভ করাটাই একটা কিন্তু কঠিন একটা প্রশ্ন হয়ে দাঁড়াবে। তার কারণ সেখানে তারা খুব ন্যূনতম একটা মজুরির মধ্য দিয়ে কিন্তু তারা কাজটা করে। এখন কথা হচ্ছে যে প্রাপ্তবয়স্ক শিক্ষার বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এই শিক্ষা ব্যবস্থা কিন্তু আমাদের যে গতানুগতিক শিক্ষা ব্যবস্থা রয়েছে তার থেকে তার সময়সূচি কিন্তু অনেকটা নমনীয়। তার কারণ এই সময়সূচি যদি নমনীয় না হয় তাহলে কিন্তু তারা শিক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তার ফলে বেশিরভাগ প্রাপ্তবয়স্ক যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষার যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে সেগুলো কিন্তু রাত্রিকালীন সময়ে কিন্তু তাদের শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। যেহেতু তারা সারাদিন বিভিন্ন কৃষিকাজ বা বিভিন্ন এসব বিভিন্ন রকমের কাজের সঙ্গে যুক্ত থাকে, তাই তারা সন্ধ্যে বা ইভনিং স্কুল বা রাত্রিবেলায় বিভিন্ন স্কুলের মধ্য দিয়ে তাদের কিন্তু স্বাক্ষরিত করার ব্যবস্থা করা হয়েছে। এখানে শিক্ষকের ডিগ্রির চেয়ে নিষ্ঠা এবং দক্ষতা বেশি গুরুত্বপূর্ণ। আমরা জানি যে কোনো একটা শিক্ষা কার্য পরিচালনা করতে গেলে একজন শিক্ষককে তার নির্দিষ্ট একটা ডিগ্রি থাকে এবং সেই ডিগ্রির মাধ্যমে তাকে কিন্তু সেখানে রিক্রুটমেন্ট করা হয়। কিন্তু এই প্রাপ্তবয়স্ক শিক্ষার ক্ষেত্রে কিন্তু এখানে যারা যুক্ত হয় তারা কিন্তু এখানে একটা চাকরি হিসেবে নয়, এটাকে একটা সেবা হিসেবে তারা নেয় এবং এখানে কিন্তু ডিগ্রির চেয়ে তার নিষ্ঠা এবং সেবা এবং তার দক্ষতা কিন্তু গুরুত্বপূর্ণ। তার কারণ তিনি যাকে শেখাচ্ছেন সে হয়তো তার থেকে বয়স্ক। তাই সেখানে কিছু দক্ষতা না থাকলে সে কিন্তু তাকে কিন্তু স্বাক্ষরিত করতে পারবে না। এবং এখানে কর্মজীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ শিক্ষার পরিবেশ তৈরি করা। আমি আগেই বলেছি যে প্রাপ্তবয়স্ক অর্থাৎ যারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, বিশেষ করে কৃষিকাজ, যেহেতু ভারতবর্ষ একটা কৃষি প্রধান দেশ, তাই সেখানে এই কর্মের সাথে যাতে সামঞ্জস্যপূর্ণ না হলে কিন্তু এই শিক্ষা তাদের কাছে কিন্তু আনন্দদায়ক হবে না। তাই এই শিক্ষাকে যখন আমরা আয়োজন করব সেটা যেন কর্মকেন্দ্রিক বা কর্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা হয়। তাহলে প্রাপ্তবয়স্ক শিক্ষা অবশ্যই তার কিছু বৈশিষ্ট্য আছে। যে বৈশিষ্ট্যগুলো থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে এই শিক্ষা কিভাবে আমাদের গতানুগতিক শিক্ষার থেকে আলাদা। এখন কথা হচ্ছে যে এই গণশিক্ষার কি কিছু মূল নীতি রয়েছে, কিছু কি প্রিন্সিপলস রয়েছে, সেগুলো আমাদের একটু জানা দরকার। আ এখানেও কিছু মূল নীতি রয়েছে, যেমন হচ্ছে জনগণের তাৎক্ষণিক প্রয়োজন মেটানো। এটা আ এই শিক্ষা কিন্তু আমাদের যে গতানুগতিক শিক্ষা তার থেকে একটু আলাদা। তার কারণ গতানুগতিক শিক্ষা কখনো তাৎক্ষণিক প্রয়োজনের উপর ভিত্তি করে তৈরি হয় না। গতানুগতিক শিক্ষা কিন্তু একটা আম লং টার্ম বা একটা নির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে হয়। কিন্তু আমরা গণশিক্ষা যদি দেখি, যেহেতু এখানকার যারা হচ্ছে শিক্ষার্থী তাদের বৈশিষ্ট্য আলাদা, তাই এটা কিন্তু তাৎক্ষণিক প্রয়োজন মেটানোর জন্য একটা শিক্ষার ব্যবস্থা করা হয়। এটা স্বপরিচালিত শিক্ষা, অর্থাৎ এখানে সেলফ রেগুলেটরি, এখানে ওরকম কোনো রিজিড ব্যবস্থা নেই বা একটা ফরমাল স্ট্রাকচার নেই, যেটা আমরা কনভেনশনাল বা আমরা গতানুগতিক শিক্ষার ক্ষেত্রে দেখি। এটা বাস্তব ভিত্তিক এবং হাতে কলমে শেখা। এখানে ডিগ্রি অর্জনের থেকেও সে কতটা শিখতে পেরেছে সেটা বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ এই ডিগ্রি হয়তো তাদের জীবনে কোনো কাজে আসবে না। কিন্তু তারা যদি বাস্তবিক অর্থে শিক্ষিত হতে পারে সেটা কিন্তু তাদের জীবনে অনেক কাজে আসবে। তাই এই শিক্ষা বাস্তব ভিত্তিক,
এবং হাতে কলমে শেখার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং প্রতিক্রিয়ার ভিত্তিতে উন্নয়ন, অর্থাৎ এখানে প্রতিদিন শিক্ষার্থীরা যে শিক্ষার মধ্যে যোগদান করে, সেখানে তাদের উন্নয়নটা কেমন হচ্ছে, তারা কিরকম ফিডব্যাক দিচ্ছে, তার উপরেই কিন্তু এই শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়। অর্থাৎ হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স তাদের কেমন, তাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স কেমন, তার উপরেই কিন্তু গুরুত্ব দেওয়া হয়। তাহলে এগুলো সবই হচ্ছে গণশিক্ষার, মাস এডুকেশনের মূল নীতি। আজকের এই আলোচনায় যে মূল বিষয়টা ছিল, সেই বিষয়ে আমি এবার আসি। সেটা হলো জনসম্প্রদায় উন্নয়নে গণশিক্ষার ভূমিকা। অর্থাৎ কমিউনিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই মাস এডুকেশন কিভাবে সাহায্য করতে পারে, সেটা কিন্তু আজকে আলোচ্য বিষয় হিসেবে আমরা এখানে রেখেছি। এবং সেই বিষয়ের প্রসঙ্গে গণশিক্ষা কি, সেটা কিভাবে আমাদের জাতীয় স্তরে তার উদ্যোগ কিভাবে নেওয়া হয়েছে, বিভিন্ন শিক্ষা কমিশন বা আমাদের যে কনস্টিটিউশন, সেখানে এটাকে কিভাবে গুরুত্ব সহকারে দেখা হয়েছে, সমস্ত বিষয় আমি তুলে ধরেছি। এখন আমি এই মূল আলোচনা করছি, সেটা হলো যে জনসম্প্রদায় উন্নয়নে গণশিক্ষার ভূমিকা। তাহলে আমাদের কমিউনিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে যারা শিক্ষার বাইরে রয়েছে, যারা শিক্ষার আওতায় এতদিন আসেনি, তারা কিন্তু আমাদের কমিউনিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য। এবং তাদের সামাজিক আর্থিক উন্নয়ন যদি ঘটাতে হয়, তাহলে কিন্তু শিক্ষা ছাড়া কিন্তু কিছুতেই সম্ভব নয়। তার বয়স যেরকমই হোক না কেন, তাকে শিক্ষার আওতায় আসতে হবে। তার কারণ তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তাকে যদি শিক্ষিত করে না তুলতে পারি, তাহলে সেই সামাজিক কর্মকাণ্ড বা অর্থনৈতিক উন্নয়ন কিন্তু সঠিকভাবে হবে না। দ্বিতীয়ত হলো রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা দরকার। আমাদের ভারতবর্ষ সারা পৃথিবীতে একটা বৃহত্তর গণতন্ত্রের দেশ, যেখানে নানা ভাষা, নানা জাতি, নানান বিবিধ মানুষের যে বৈচিত্র্যতা, সেখানে কিন্তু একটা সুন্দর গণতন্ত্রের ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু ভারতবর্ষের শাসন কার্য পরিচালিত হয়। তাহলে সেখানে সাধারণ জনগণকে যদি আমরা শিক্ষিত করে না তুলতে পারি, তাহলে রাজনৈতিকভাবে তারা কিন্তু সচেতন হতে না পারে, তাহলে কিন্তু সেই গণতন্ত্রে কিন্তু তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। তাদের গণতান্ত্রিক ব্যবস্থায় যারা বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধি, সেখানে কিন্তু সে ভুল সিলেক্ট করবে। সে কিন্তু সঠিকভাবে জানবে না যে কে তার জন্য, তার উন্নতির জন্য বা দেশের উন্নতির জন্য ভালো কাজ করতে পারে। তাই এই রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতেও, মানে পলিটিক্যাল কনসাসনেস বৃদ্ধিতেও কিন্তু আমাদের গণশিক্ষার গুরুত্ব রয়েছে। এবং যেটা মানে আমি বলছি এখন, সেটা হলো নৈতিক এবং আধ্যাত্মিক বিকাশ। আমরা সকলেই জানি ভারতবর্ষ একটা দেশ যেখানে নৈতিকতা, যেখানে এথিক্যাল ডেভেলপমেন্টের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। তার কারণ ভারতবর্ষের যে হেরিটেজ, ভারতবর্ষের যে আমাদের যে সংস্কৃতি, সেটা কিন্তু এই নৈতিক এবং আধ্যাত্মিক বা মোরাল ডেভেলপমেন্টের উপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে। তাহলে সেখানে একজন মানুষকে যদি নৈতিকভাবে, এথিক্যালি যদি আমরা তৈরি করতে না পারি, তার যদি মোরাল ডেভেলপমেন্ট করতে না পারি, তাহলে সে কিন্তু করাপ্টেড হয়ে যেতে পারে। এটা আমাদের দেশের জন্য বিপজ্জনক, এটা সমাজের জন্য বিপজ্জনক। তাই একটা জনসম্প্রদায়, একটা কমিউনিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে গণশিক্ষা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন কথা হচ্ছে যে এই গণশিক্ষা আরেকটা বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ব্যক্তিগত আচরণের পরিবর্তন। আমরা মানুষরা নানান রকমের সমস্যার আমাদের মধ্যে থাকে এবং সেগুলোর আ সমাজ কাঙ্ক্ষিত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে গেলে আমরা সেগুলোকে একটা অভ্যাসের মধ্য দিয়ে আমাদের যে সমস্ত অআকাঙ্ক্ষিত আচরণগুলো আছে, সেগুলোকে আমরা বর্জন করি এবং সমাজ কাঙ্ক্ষিত আচরণের আমরা কিন্তু একটা অভ্যাসের মধ্য দিয়ে সেগুলোকে আমরা গ্রহণ করি। তাহলে এই ব্যবস্থা কিন্তু যদি আমাদের নিতে হয়, তাহলে কিন্তু শিক্ষা ছাড়া কখনোই সম্ভব নয়। তাই ব্যক্তির আচরণের পরিবর্তন করতে গেলে, সমাজ কাঙ্ক্ষিত আচরণ করতে গেলে আমাদেরকে কিন্তু গণশিক্ষার মাধ্যমে দক্ষতা অর্জনের মধ্য দিয়ে আমরা কিন্তু সেই আচরণগুলো তৈরি করতে পারি। সমাজে ইতিবাচক পরিবর্তন যদি করতে হয়, তাহলে কিন্তু আমাদের attitudinal যে সমস্ত প্রবলেম গুলো আছে, সেগুলোরও পরিবর্তন কিন্তু আমরা গণশিক্ষার মধ্য দিয়ে করতে পারি। এখানে সমালোচনামূলক চিন্তাধারা গড়ে তোলা দরকার। তার কারণ যদি সেটা আমরা না করতে পারি, তাহলে কিন্তু আমাদের সমাজের উন্নতি হবে না। তাই শুধুমাত্র নৈতিক উন্নতি নয়, অর্থনৈতিক উন্নতি নয় বা সামাজিক উন্নতি নয়, ব্যক্তির ব্যক্তিগত আচরণ, অর্থাৎ বিহেভিয়ারাল চেঞ্জ যদি করতে হয়, সেখানেও কিন্তু গণশিক্ষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার হচ্ছে যে অর্থনৈতিক কর্মকাণ্ডের উন্নয়ন। আমরা সকলেই জানি যে জীবনে বেঁচে থাকতে গেলে অর্থ ভীষণভাবে দরকার এবং সেই অর্থ নৈতিকভাবে স্বাবলম্বী হতে গেলে একটা মানুষকে কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হতে হয়। এখন কথা হচ্ছে যে এই কমিউনিটিতে প্রচুর মানুষ আছেন যারা সেই সুযোগ পাননি, যার ফলে তাদের সেই সঠিক শিক্ষা হয়নি। এখন কথা হলো সেই শিক্ষা যদি তাদেরকে আবার শিক্ষার আঙিনায় আনতে হয়, তাহলে কিন্তু গণশিক্ষা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা। এই ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু আমরা শিক্ষিত করতে পারি। তার কারণ এখানে শ্রমবাজারের চাহিদা পূরণ
এখানে উৎপাদন দক্ষতা বৃদ্ধি, এখানে বাজার এবং গ্রাহকের যে সম্পর্কের উন্নয়ন, এই সমস্ত বিষয়গুলো নির্ভর করে কিন্তু একটা সঠিক শিক্ষার উপরে। এবং সেই সঠিক শিক্ষা এখানে সকল মানুষদের জন্য সেটা হচ্ছে গণশিক্ষা। তাই অর্থনৈতিক কর্মকাণ্ডের উন্নয়নের জন্য কিন্তু গণশিক্ষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, আমি আগেই বলেছি যে নাগরিক বিভিন্ন অধিকার সম্পর্কে জ্ঞান। আমাদের দেশের সমাজের অনেক নাগরিক রয়েছেন যাদের ন্যূনতম অধিকার সম্পর্কে তারা জানে না। তাদেরকে অনেক সময় ডিসক্রিমিনেটেড হতে হয়। অর্থাৎ মানুষ হিসেবে তার যে মানবিক অধিকার, অর্থাৎ তার যে হিউম্যান রাইটস, সেগুলো সম্পর্কে তারা জানে না। সেগুলো তারা মানে তাদের অগ্রগতি হতে পারে যদি তারা শিক্ষার মধ্য দিয়ে সচেতন হয়। তার ফলে যদি সেটা হতে পারে তাহলে কিন্তু কেউ তাকে আর ডিসক্রিমিনেট করতে পারবে না। তারা কিন্তু নিজের অধিকার নিয়ে সমাজে বসবাস করতে পারবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ, আমি আগেই বলেছি যে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন নেতৃত্ব, তারা বিভিন্ন সময়ে সাধারণ মানুষকে ডিসক্রিমিনেট করে। কিন্তু সাধারণ মানুষ যদি সেই অধিকার সম্পর্কে জানে, তাহলে কিন্তু সে সঠিক রাজনৈতিক দল, সঠিক একজন নেতৃত্বকে বেছে নেবে। অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, আমাদের দেশের প্রচুর জনসাধারণ আছে যাদের স্বাভাবিক এডুকেশন না থাকার ফলে তারা জীবনে অর্থনৈতিকগতভাবে স্বাবলম্বী হতে গেলে তার যে মিনিমাম যে সিদ্ধান্ত গ্রহণ করা, ডিসিশন মেকিং পাওয়ার তার কিন্তু নেই। যার ফলে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না এবং অর্থনৈতিকগতভাবে পিছিয়ে থাকে। তাই এগুলো কিন্তু এই একজন গণশিক্ষা কিন্তু মানুষকে এরকম ভাবে এম্পাওয়ার করে যার ফলে সে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতাও কিন্তু অর্জন করে। জনসম্প্রদায় সম্পর্ক উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আজকে আমরা এখানে জনসম্প্রদায় উন্নয়নে গণশিক্ষার ভূমিকা নিয়ে আলোচনা করছি। সেখানে জনসম্প্রদায় উন্নয়নের ক্ষেত্রে কেন এই গণশিক্ষা গুরুত্বপূর্ণ? যেমন হচ্ছে সামাজিক সংহতি বৃদ্ধি, শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা, সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ। আমরা ভারতবর্ষে আ বিভিন্ন সময় দেখতে পাই যে মানুষ বিভিন্ন রকমভাবে ধর্মের কারণে, জাতির কারণে বিভিন্নভাবে তারা কিন্তু ডিসক্রিমিনেটেড হয়। কিন্তু এবং আমরা বিভিন্ন সময় দেখতে পাই অনেক অপ্রীতিকর ঘটনা কিন্তু এখানে ঘটে। বিভিন্ন সময় আমরা দেখতে পাই বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু মানুষ বিভিন্নভাবে এখানে হেনস্থা হয়। তার কারণ হচ্ছে যে তাদের সঠিক শিক্ষা নেই, তাদের সঠিক জ্ঞান নেই। যদি সেই সঠিক শিক্ষা না দেয়া যায়, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা ভারতবর্ষে আগামী দিনে বাড়তে থাকবে। তাই ভারতবর্ষের জনসম্প্রদায়ের উন্নয়নের জন্য, জনগণের উন্নয়নের জন্য, মানুষের এই যে সামাজিক সংহতি বৃদ্ধি করার জন্য এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য, বিশেষ করে মাল্টিকালচারাল যে অ্যাসপেক্টস রয়েছে সেটাকে এফেক্ট করার জন্য কিন্তু আমাদের গণশিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ভারতবর্ষের যে সাংস্কৃতিক ঐতিহ্য সেটা কখনো কখনো আম আমরা দেখতে পাই যে তার সঠিক সংরক্ষণ না হওয়ার ফলে বিভিন্ন রকমের কালচারাল ল্যাগ তৈরি হয়, সাংস্কৃতিক শূন্যতা তৈরি হয় এবং সেই সাংস্কৃতিক শূন্যতা থেকে বিভিন্ন রকমের সামাজিক গোলমাল শুরু হয়। তাই এই সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ অর্থাৎ কালচারাল যে হেরিটেজ সেটাকে প্রিজার্ভ করাও কিন্তু শিক্ষার একটা গুরুত্বপূর্ণ কাজ। তাই গণশিক্ষা এই বিষয়গুলো সম্পর্কে নিশ্চিত করে। জনসম্প্রদায়ের অধিকার স্বীকৃতি, আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে মানুষ বিভিন্নভাবে ডিসক্রিমিনেটেড হয়। তার কারণ তারা তাদের রাইট সম্পর্কে জানে না। তাই সমাজের নিয়মকানুন বোঝা, সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষা এবং সামগ্রিক সম্প্রদায়ের উন্নয়নের জন্য এই গণশিক্ষা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই গণশিক্ষার মধ্য দিয়ে সাংস্কৃতিক মূল্যবোধ, সমাজের বিভিন্ন রুলস রেগুলেশন এবং সামগ্রিক সম্প্রদায়ের উন্নয়ন সম্ভব। এখানে নৈতিক এবং আধ্যাত্মিক বিকাশ, ধর্মীয় ও নৈতিক শিক্ষা আমাদের গণশিক্ষার মধ্য দিয়ে আমরা পেয়ে থাকি। তার কারণ ভারতবর্ষ একটা বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে। সেখানে একটা ধর্ম যদি আরেকটা ধর্মের মানুষের প্রতি সেই শ্রদ্ধা না থাকে তাহলে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মীয় উন্মাদনা এখানে তৈরি হয়, সাম্প্রদায়িকতা তৈরি হয় এবং সেগুলো আমাদের সমাজের বিভিন্ন রকমের অবক্ষয় ঘটাতে পারে। তাই ধর্মীয় এবং নৈতিক শিক্ষাও কিন্তু এই গণশিক্ষার মধ্য দিয়ে হয়ে থাকে যেখান থেকে একটা সামাজিক মূল্যবোধ তৈরি হয় মানুষের। সামাজিক মূল্যবোধ একটা মানুষকে সহাবস্থান করতে সাহায্য করে এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের মধ্য দিয়ে মানুষ ভারতবর্ষের বৃহত্তর সমাজ ব্যবস্থাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। ভারত সরকার কর্তৃক গণশিক্ষার বিভিন্ন উদ্যোগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ হচ্ছে সর্বশিক্ষা অভিযান। সর্বশিক্ষা অভিযানের মধ্য দিয়ে ভারতবর্ষের যে পিছিয়ে পড়া মানুষ, যে শিক্ষা থেকে পিছিয়ে পড়া মানুষ তাদেরকে শিক্ষার আঙ্গিনায় আনার জন্য একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল এবং এই প্রকল্পের মধ্য দিয়ে সারা ভারতবর্ষে একটা ব্যাপক পরিবর্তন কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং এটা গণশিক্ষার একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ। এবং রাষ্ট্রীয় মধ্যাহ্ন আহার প্রকল্প, মিড ডে মিল এর মধ্য দিয়ে অনেক পিছিয়ে পড়া মানুষ যারা এখনো দুবেলা অন্নের সংস্থান করতে পারে না, তারা যাতে স্কুলে এসে, বিদ্যালয়ে এসে
একটু অন্তত খাবার পায়, একটু নিউট্রিশন পায়, যার মধ্য দিয়ে তাদের পড়াশুনো চালিয়ে নিতে পারে। সেই জন্য মধ্যাহ্ন আহার প্রকল্পের ব্যবস্থা করা হয়েছে। প্রাপ্তবয়স্ক শিক্ষা কর্মসূচি, বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রাপ্তবয়স্করা যারা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে, তারা যাতে পুনরায় নিজেদেরকে শিক্ষিত করতে পারে, স্বাক্ষরিত করতে পারে, তারও বিভিন্ন ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। গণশিক্ষার ভবিষ্যৎ সম্ভাবনা। এখন কথা হচ্ছে যে আ ভারতবর্ষের মতো দেশে গণশিক্ষার ভবিষ্যৎ কেমন? গণশিক্ষা কি আগামী দিনে থাকবে না থাকবে না? বা ভারতবর্ষের জন্য গণশিক্ষা কেন দরকার? অবশ্যই ভারতবর্ষের জন্য গণশিক্ষা দরকার। তার কারণ ভারতবর্ষ আমরা যদি দেখি তাহলে অনেকটা এগিয়ে চলেছে এবং বিশ্বের যে সমস্ত উন্নত দেশগুলো আছে তাদের মতোও কিন্তু অর্থনৈতিক উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। তাই এখানে গণশিক্ষাতে ডিজিটাল শিক্ষার প্রসার, ই-লার্নিং, মোবাইল লার্নিং এবং প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার সুযোগ সম্প্রসারণ কিন্তু এখন সম্ভব। তার কারণ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির উন্নতির ফলে মানুষ কিন্তু ডিজিটাল লার্নিং এর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে, ই-লার্নিং এর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে, মোবাইল লার্নিং এর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। তাই যেকোনো প্রত্যন্ত অঞ্চলের মানুষ হলেও তারা কিন্তু শিক্ষার এই সুযোগগুলো নিতে পারে। তাই ভবিষ্যৎ গণশিক্ষা আরো সুদৃঢ় করা যায় যদি টেকনোলজিকে গণশিক্ষার সঙ্গে ইন্টিগ্রেট করা যায়। আমি আমার আজকের যে বক্তব্য সেই বক্তব্যের একেবারে শেষে এসে গেছি, যেখানে আমি বলবো আজকে যে গণশিক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমি তুলে ধরেছি এবং গণশিক্ষা আজকে আমাদের জনসম্প্রদায়ের উন্নয়নে কেন দরকার সে আলোচনা এখানে হয়েছে এবং গণশিক্ষার গুরুত্বকে বিচার করে ভারতবর্ষে সরকার যে সমস্ত উদ্যোগগুলো নিয়েছে তার বিভিন্ন আলোচনা এখানে করেছি আমি। অর্থাৎ গণশিক্ষা সমাজ উন্নয়নের গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, এটা আমরা বলতে পারি এবং সর্বস্তরের মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছানো অবশ্যই দরকার এবং সরকারের নীতি কার্যকর এবং বাস্তবায়ন এর মধ্য দিয়ে গণশিক্ষা আরো বেশি সুদৃঢ় করে মানুষকে এগিয়ে নিয়ে যাবে, এটা কিন্তু আমরা প্রত্যাশা করি। এবং এই আলোচনার শেষে এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রাখা হয়েছে। এই প্রশ্নগুলো শিক্ষার্থী বন্ধুদেরকে আরো সমৃদ্ধ করবে। যেমন গণশিক্ষার মূল ধারণা কি? গণশিক্ষা কিভাবে সম্প্রদায়ের উন্নয়নে সহায়তা করে? ভারতের প্রাথমিক শিক্ষার সার্বজনীনকরণ কেন গুরুত্বপূর্ণ? প্রাপ্তবয়স্ক শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? গণশিক্ষার কোন নীতিগুলো শিক্ষার কার্যকারিতা বৃদ্ধি করে? এই প্রশ্নগুলো যদি অনুশীলন করেন তাহলে আজকের এই পাঠ সম্পর্কে আরো বেশি সমৃদ্ধ হবেন। তাই আ সকলকে অভিনন্দন জানিয়ে আমার আজকের যে বক্তব্য আমি এখানেই শেষ করছি।